শিলভাঙা গ্রামে আজকে শোকের ছায়া। গ্রামের মোড়ল উৎপলবাবু আজ সন্ধ্যাবেলায় ইহকাল ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ঠিকই, কিন্তু এত আগে যাওয়ার কথা ছিল না ওনার। গ্রামের বাকি বুড়ো বুড়িরা বলছেন এত ভালো মানুষ নাকি গ্রামে কোনো মোড়ল কোনো দিনও ছিলেন না। ছেলে ছোকরাদের মনের দুঃখটা একটু অন্যরকম। মোড়ল হলে কি হবে? উৎপলবাবু ছিলেন ভীষণ ভালো একজন গল্প বলিয়ে, কচি কাচাদের খুব ভালোবাসতেন। গ্রামের যুবক ছেলেদের সাথে তার সখ্যতা ছিল ভীষণ রকম। ফটিক খগেনরা একটু বেশি ভালোবাসত তাদের এই মোড়ল খুড়োকে। দিনে একবেলা অন্তত চায়ের দোকানে মোড়ল জেঠুর সাথে আড্ডা দিত, হাসত এই খগেনরা। হঠাৎ করেই তাদের প্রিয় মোড়ল জেঠুর চলে যাওয়াটা মেনে নিতে পারছে না তারা। নশ্বর আত্মা তো কখনই পৃথিবীর মায়া ত্যাগ করেছে, কিন্তু শরীরকে কি আর ফেলে রাখা যায়? এদিকে গ্রামের বয়স্করা পরবর্তী মোড়ল কে হবেন সেই নিয়ে একটা আলোচনা চালিয়ে যাচ্ছেন। সবার মুখেই উৎপলবাবুর ছোট ভাই উৎসব বাবুর নাম। উৎপলবাবুর দুই ছেলে একটু পরেই এসে পৌঁছাবেন। উৎপলবাবুর ছোট ভাই উৎসব বাবুকে খগেন বললেন, উৎসব জেঠু, এভাবে আর কতক্ষণ ফেলে রাখা যায়? মদনমোহন কতদূর আছেন বলুন তো? ওরা তো বলল একটু পরেই এসে পড়বে। তাহলে আমরা বরং শ্মশানে নিয়ে যাই মোড়ল জেঠুকে। ওদের ওখানে আসতে বলুন, কেমন? বেশ বাবা, তাই হোক। কিছুক্ষণ পরে খোল করতাল সহযোগে উৎপলবাবু চার কাঁধে জীবনের শেষ গন্তব্যে পাড়ি দিলেন। গ্রামের বেশিরভাগ লোকেই উৎপলবাবুর শেষ যাত্রায় যোগদান করলেন। ঠিক যেমন গ্রামের যে কোনো মানুষের বিপদে আপদে ছুটে আসতেন উৎপলবাবু। শ্মশানের দিকে রাস্তায় কোনো আলো নেই, তাই সবাই টর্চ হাতে নিয়ে যাচ্ছেন। এমনিতেই এদিকটা শ্মশান, তার ওপর কিঞ্চিত আলোটুকু না থাকায় গাছ ছমছম করে। শিয়ালও মাঝে মাঝে ঘুরঘুর করে আশেপাশে, তাই হাতে একটা লাঠিও রয়েছে সকলের। ঠান্ডা বাতাসও ঘুরঘুর করছে। যেতে যেতে কাঞ্চনবাবু বললেন, এই শ্মশানের দিকটাই এখনো পর্যন্ত উন্নত হলো না। যেমন আধারে রাস্তা, তেমনি সংস্কারের অভাব। আরে কি সব আলতু ফালতু আলোচনা করেন বলুন তো আপনারা? আরে শ্মশান হলো গিয়ে পবিত্র স্থান, এখানে ভয় পাবেন কেন? আর আপনারা পুরুষ মানুষ হয়ে এসব ভূতেও বিশ্বাস করেন, আবার ভয়ও পান। রঞ্জনবাবু কি একটা বলতে গিয়েও বলতে পারলেন না। হাঁটতে হাঁটতে শ্মশানে এসে পৌঁছালেন তারা। শুনশান শ্মশানের বাম দিকে একটা বড় জলা, জলার আশেপাশে ঝোপঝাড়। ঝিঝি ডাকছে, কাছাকাছি বোধহয় কোথাও। ঠান্ডা বাতাসটা কেমন যেন ক্রমশ ধাক্কা দিয়ে যাচ্ছে। ডান দিকে একটা ছোট্ট কুঁড়ের ঘর রয়েছে। সে ঘরেই থাকে শ্মশানের একমাত্র ডোম শরৎ ও তার পরিবার। ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো শরৎ।
দাড়ি গোঁফ ভর্তি মুখ, চুল উস্কো খুস্কো, চোখ দুটো সামান্য লাল। কি ব্যাপার হে শরৎ, তোর চোখ দুটো এমন লাল কেন? আগে বাবু, এই চিতার কাঠ জোগাড় করে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আপনাদের পায়ের আওয়াজে ঘুম ছুটে গেল। বটে তো, তোর ছেলে বৌমা কই সব? ওরা তো সব ওর বাপের বাড়ির দিকে গিয়েছে। সেই যাগ্গে, ওদিকে ছেলে দুটো কখন যে আসবে কি জানি। পেছন থেকে কেমন জানি কারোর পায়ের আওয়াজ শোনা গেল। সবাই ঘুরে দেখল উৎপল বাবুর দুই ছেলে মদন আর মোহন এসে পড়েছে। মদন মোহন, এসে পৌঁছলি বাবা? ট্রেনটা একটু লেট করলো জেঠু। মামুনি আর পুতুলকে আমি নিয়ে এসেছি, ওরা আছে মায়ের কাছে। মোহনের বউ তো বাপের বাড়ি গেছে দুদিন আগে, কাল সকালে আসবে এখানে। তা যা হয়েছে হোক, এদিকের যা কাজ আছে সেরে নে, দেরি করিস নে বাপ। দেহ পোড়ানোর আগে ক্রিয়াকলাপ করতে আরো 1 ঘন্টা লেগে গেল। অবশেষে মদনের দেওয়া আগুনে জ্বলে উঠল উৎপল বাবুর নিষ্প্রাণ দেহটি। মদন মোহন চিতার সামনেই বসে কান্নাকাটি করছে। অন্যদিকে গা থেকে যারা এসেছিলেন তারা শরতের ঘরের কাছে বসে গল্পগুজব করছে। বাজানদাররা চলে গেছেন কিছুক্ষণ আগেই। ফটিক আর খগেন শরতের ঘরের সামনে চৌকাঠের পাশেই বসা ছিল। কি থেকে যে কি হয়ে গেল, তাই না রে খগেন? হ্যাঁ রে, মোড়ল জেঠু সুস্থ সবলই তো ছিলেন। তোর মনে আছে খগেনের আগে গ্রামের মোড়ল যিনি ছিলেন, আরে সেই অসিত জেঠুরে, ওনার মা মারা যাবার পর এখানে পোড়াতে এসে সেই জমজমিয়ে বৃষ্টি পড়েছিল। মোড়ল জেঠু আমাদের গল্প শুনিয়েছিলে। হ্যাঁ, দিব্যি মনে আছে। জেঠুর মতো এমন গুছিয়ে গল্প কেউ বলতে পারবে না। এই শ্মশান নিয়ে বলেছিল না একটা ভূতের গল্প? বাপরে, সেও এক গল্প বটে। গল্প বানানোর দক্ষতা যেমন ছিল জেঠুর, তেমনি বলেও শোনাতেন ভালো। শরৎ পাশ থেকে একটা মিচকি হাসি হাসে। কি গো শরৎদা, ওরকম হাসছো যে? বিড়িতে টান দিয়ে শরৎ বলে, শ্মশান নিয়ে গপ্প। হ্যাঁ, মোড়ল জেঠু শুনিয়েছিলেন তো, শ্মশান নিয়ে বেশ একটা ভয়ের গল্প। তাহলে আমি তোমাদের একটা ঘটনা শোনাই। ঘটনা বলছি তার কারণ এই যে এটা সত্যি ঘটেছে, গলা গল্প নয়। সাধনবাবু আবার বলে, এই শোনো বাবু, শরৎ, এই ভুজুম ভাজুম গল্প শোনানোর আগে সবাই ওই রকমই বলে। এইসব গল্পই মনে মিছি মিছি ভয় ঢেকে আনে, বুঝলি? আমি শোনাবো, বিশ্বাস অবিশ্বাস করবেন কিনা আপনার ব্যাপার, কিন্তু এ আমার ছোটবেলায় নিজের চোখে দেখা ঘটনা, তাই এই ঘটনাটা মরে গেলেও ভুলবো না। সবাই এবার শরতের দিকে মনোযোগ দিল।
ঘটনাটা তাও 30 বছর আগে। তখন আমার বয়স কতই বা হবে, 12 কি 15। জন্ম থেকেই বাবাকে দেখতাম দিনরাত মরা পোড়াচ্ছে। মৃত্যুর ভয় তাই জন্ম থেকেই নাই। পাশের গ্রামে থাকতেন আমার বাবার এক বন্ধু রিপেন হালদার, অবস্থা সম্পন্ন লোক। বাড়িতে 3টে গরু, 2টো ধানের গোলা ছিল। রিপেন কাকার চালচলন বেশ ভালোই ছিল। এই রিপেন কাকার স্ত্রী ছিলেন অপর্ণা হালদার। বেশিরভাগ সময় তিনি বাড়িতেই থাকতেন। হঠাৎ একদিন কাকিমা মারা গেলেন। কি রোগ বোঝা গেল না, তবে ম্যালেরিয়া বা কালাজ্বর অনুমান করা হয়েছিল। পাশের গ্রামে সেই সময় শ্মশান ছিল না। আশেপাশের 4-5টা গ্রামের মধ্যে শিলডাঙ্গা গ্রামেই একমাত্র শ্মশান ছিল। সেদিন অপর্ণা কাকিমার মৃতদেহ এখানে এলো। তখন রাত হয়ে গেছে, অমাবস্যার রাত। শ্মশানের বাতাসও কেমন যেন ভারী হয়ে আছে। দূরের কোথাও শিয়ালের ডাক শোনা যাচ্ছে। সৎকারের ব্যবস্থা করা হচ্ছে। অপর্ণা কাকিমার ছেলেটা কেঁদেই চলেছে একপাশে দাঁড়িয়ে। চিতার কাঠের ওপর কাকিমার দেহটা রাখা ছিল। এমন সময় টপ করে নিচে পড়ে গেল। আমি চমকে উঠে বাবার পেছনে লুকিয়ে গেলাম। ভয়ে ভয়ে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, ও কি? আরে ও কিছু নয় বাবা, মাঝে মাঝে এমন হয়, ওসব নিয়ে অত ভাবতে নেই। কাকা সহ আরো কয়েকজন মিলে মৃতদেহটা আবার চিতার সাজানো কাঠের উপর তুলতে গেলেন। 4 জনে মৃতদেহটা সবে তুলে ধরেছেন। এমন সময় তাদের মধ্যে একজন আচাঙ্খা মৃতদেহটা ফেলে ভয়ে প্রায় ছিটকে পড়ল পিছনে। চিৎকার করে উঠল রিপেন কাকা। এই শালা তোর উস নেই? কি ভাবতাছ? এই ওই দিকে তাকায় আসোস কে? কি হইছে? দাদা গো, ও দাদা, একটিবার ওই দিকে দেখো। হয়েছে ওই দিকে। লোকটা নির্দেশ রিপেনের পেছনের ঝোপের দিকে। সবাই এবার ওদিকে তাকায়, কিন্তু কিছুই তো নেই। বাবা চিৎকার করে ওঠেন, এই কি দেখলি ওদিকে? কি দেখলি বল? দাদা, ওইখানে 2টো লাল চোখ দেখলাম, আগুনের ভাটার মতন জ্বলছে। চোখে যেন কোন কোন আগুন জ্বলছে। কি ভয়ঙ্কর দৃশ্য! ওই চোখ কোনো মানুষের নয় গো, কোনো মানুষের নয়। মানুষের চোখ কখনোই অমন হতেই পারে না। লোকটি আবার উঠলে কাকিমার দেহটা এবার চিতায় তোলা হলো। মুখাঙ্গি করার কাঠে আগানোর পর কাকিমার ছেলের হাতে দেওয়া হলো। কিন্তু হঠাৎ ওর থেকে একটা হাওয়া এসে যেন সে আগুন নিভিয়ে দিল। সবাই অবাক। হাওয়া যেন অস্বাভাবিকভাবে এসে আবার কোথায় চলে গেল। মোড়ল দাদু আরেকবার আগুন জ্বালাতে বললেন। আবারও সেই একই কাণ্ড। হাওয়া এসে আগুন নিভিয়ে দেয়। মোড়ল দাদু বলে উঠলেন, এ কি অলক্ষণে কাণ্ডরে নিপেন? আশেপাশে কোনো ঠান্ডা বাতাস নেই, কাঠে আগুন ধরালেই নিভে যাচ্ছে কি করে? এমন তো কখনো হয় না। বাবা, এতদিন ধরে মরা পড়াচ্ছি, কই কই এমন কিছু তো দেখিনি। রিপেন কাকা কিছু একটা বলতে যাচ্ছিলেন। এমন সময় এক পৈশাচিক হাসির শব্দে শ্মশান কেঁপে উঠল। সে কি ভয়ানক হাসি! সকলেই পালাবার চেষ্টা করছি, কিন্তু
কেউ নড়তে পারছি না, পা দুটো যেন মাটির মধ্যে কেউ গেঁথে দিয়েছে। আমি ভয়ে চোখ বুজে ফেললাম, কিন্তু পরক্ষণেই একটা গৌনানির আওয়াজ শুনে চোখটা খুলে দেখি এক মহিলার আত্মা রিপেন কাকার গলাটা টিপে ধরে হাওয়ায় তুলে ধরেছে। সে আর কেউ নয়, বরং স্বয়ং অপর্ণা কাকিমা। তার রং কালচে চুলগুলো উঠেছে, চোখ দুটো ভাটার মতন জ্বলছে, হাতের নখগুলো কালো, পা দুটো উল্টো একদিকে। কিরে শয়তান, আমার জীবনটা জ্বালিয়ে এখন আমার শেষ কৃতিত্ব করছিস? আমাদের সবার চোখ তখন ছানা বড়া। আমাকে বিয়ে করে পরকিয়া করে বেড়াতিস, বলতে গেলে গায়ে হাত তুলতিস। পাড়া গায়ের মেয়ে হয়ে আমি কোনোদিনও মুখ খুলতে পারিনি। আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছিস। পান থেকে চুন খসলেই আমার উপর মানসিক আর শারীরিক অত্যাচার করেছিস। ছেলের সামনে আমাকে কটু কথা বলতেও দুবার ভাবিসনি। আর তারপর কিনা আমাকে শ্বাসরোধ করে খুন করলি ওই ছুরি ধরনির জন্য। সবাই অবাক হয়ে গেল। ধরনী আমাদের মোরল দাদুর মেয়ে, শেষে কিনা তার সাথে নিপেন কাকা। মোরল দাদু লজ্জায় মাথা নিচু করলেন, বাকিরা পরস্পরের মুখ চাওয়াচাওয়িতে করতে লাগল। তোর কষ্টেও আমাকে অপমান করতে ছাড়িসনি। বিয়ের সময় আমার বাবা পণ দিতে পারেনি বলে খালি দিন রাত পণের খোটা দিয়েছিস। সবাই মিলে আমাকে চুষে খেয়েছিস। তোকে আমি মারবো না, তোকে তোর পাপের শাস্তি দেবে গ্রামের লোকেরাই। শুধু আমার ছেলেটা যেন ভালো থাকে, সবাই যেন আমার ছেলেটাকে ভালো রাখে, এটাই আমার শেষ ইচ্ছে। নিপেন কাকাকে ছুঁড়ে ফেলে দিয়ে হাওয়ায় মিলিয়ে গেল অপর্ণা কাকিমার আত্মা। নিপেন কাকার এই রূপের কথা জানতে পেরে গ্রামের সকলেই ততক্ষণে চটে উঠেছেন। তবে মোড়ল দাদু একটা ক্রোধ ভরা দৃষ্টিতে তাকালেন রিপেন কাকার দিকে। তখনকার মতন কিছু বললেন না। শ্রদ্ধা সেরে সবাই গ্রামে ফিরে গেলেন। শরতের কথা শেষ হলেই সবাই চুপ করে রইল। এমন ঘটনা এই শ্মশানের বুকেই ঘটেছে শুনে সকলের গা ছমছম করে উঠল। খালি সাধনবাবু একটু বাঁকা হাসি হেসে একটা কথা বলে উঠলেন। তুই তো বেশ মানুষ শরৎ, তুই যা বলছিস তার প্রমাণ কি তুই দিতে পারবি? তাহলে আমি তোর সমস্ত কথা বিশ্বাস করব। ওই যে ঘটনাটা যে সত্যি সেটার প্রমাণ ওই যে উৎসব জ্যাঠা আছেন না, উনি উৎসব জ্যাঠাও সেদিন শ্মশানে উপস্থিত ছিলেন। উৎসব জ্যাঠার উৎপল জ্যাঠার বাবা ছিলেন আমাদের মোড়ল দাদু। সাধনবাবুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। উৎসব বাবু নিশ্চুপ হয়ে চিতার দিকে তাকিয়ে রয়েছে। ওদিকে উৎপল বাবু ধীরে ধীরে ছায়ে পরিণত হচ্ছেন।